বলছে যে যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় সেটি যুদ্ধ ঘোষণা শামিল হবে এবং তারাও ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করেছে, তারাও হাই কমিশনের সামরিক কর্মকর্তা যারা আছে ভারতীয় তাদের সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করছে, অর্থাৎ পাল্টি যুদ্ধ ঘোষণা হচ্ছে। এরপরে যদি এটার ভয়াবহ অবস্থার দিকে যায় তার তো পরের স্টেজটাই হবে যুদ্ধ। যুদ্ধ পূর্ববর্তী যা যা অবস্থা দুই দেশের মধ্যে ঘটতে পারে তার সবই ঘটেছে ইতিমধ্যে আর কি। পাকিস্তান এবং ভারত স্বাধীন হওয়ার সময় থেকেই কাশ্মীর নিয়ে সমস্যা আছে। কখনো কখনো সেটি যুদ্ধের পর্যায়ে যায়, যেমনটি বললাম 3টি যুদ্ধ হয়েছে। আবার কখনো কখনো একটি শান্তিপূর্ণ অবস্থানে থাকে। যে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ভারত যে অভিযোগটি করে থাকে যে পাকিস্তান সন্ত্রাসীদের মদতদাতা এবং পাকিস্তানি পৃষ্ঠপোষকতাই এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটে সারা বিশ্বে। জনগণের যে বৈশিষ্ট্য, আমি এখন জনগণের কথাই বলবো, আমরা ব্যক্তি পূজা করি। আমরা বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধুকে পূজা করছি, তার যাওয়ার পর তার পরিবারকে, জিয়াউর রহমান আসছে, জেনারেল জিয়া, তার পরিবারকে, তাকে পূজা করছি। যুদ্ধ অবস্থা বিরাজ করছে, কারণ ভারত এর মধ্যেই সিন্ধু পানি চুক্তি তারা বাতিল করেছে, পাকিস্তানের নাগরিকদেরকে ভিসা ক্যান্সেল করেছে এবং নয়াদিল্লিতে যে পাকিস্তানি হাই কমিশন আছে সেখানকার সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করছে। পাল্টা দিক দিয়ে পাকিস্তান বলছে যে যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় সেটি যুদ্ধ ঘোষণা শামিল হবে এবং তারাও ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করেছে, তারাও হাই কমিশনের সামরিক কর্মকর্তা যারা আছে ভারতীয় তাদের সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করছে, অর্থাৎ পাল্টি যুদ্ধ ঘোষণা হচ্ছে। এবং আমি ঠিক জানি না আপনি দেখেছিলেন কিনা যে ভারতের একজন রাজনীতিবিদ, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তিনি বলছিলেন যে 26টা প্রাণ গেছে, মোদি তুমি 260টা প্রাণ এনে দাও, মানে পাকিস্তানের 260টা লাশ দাও। এরকম পাল্টাপাল্টি ভিতরকার রাজনীতি আছে, উত্তেজনা তৈরি হচ্ছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনা কত দূর এগুবে, কোথায় গিয়ে থামবে বলে আপনার কাছে মনে হয়? জি দেখুন, আসলে এই কোথায় গিয়ে থামবে এটি আসলে বলা খুব মুশকিল। এটি যদি আজ থেকে 10 বছর আগে ঘটতো তাহলে ধরে নিতাম যে যুদ্ধই শুরু হয়ে যাবে আর কি। কিন্তু বর্তমান বিশ্ব যেখানে সে পৌঁছেছে সেখানে কিন্তু চাইলেই হুট করে যুদ্ধ হয় না, তো যুদ্ধ অবস্থা বিরাজ করতে পারে। তো আপনি যেমনটি বললেন যে ইতিমধ্যে যে সমস্ত পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণ করেছে দুই দেশ, এরপরে অ্যাক্সেলারেশনটা হলো যুদ্ধ। এরপরে যদি এটার ভয়াবহ অবস্থার দিকে যায় তার তো পরের স্টেজটাই হবে যুদ্ধ। যুদ্ধ পূর্ববর্তী যা যা অবস্থা দুই দেশের মধ্যে ঘটতে পারে তার সবই ঘটেছে ইতিমধ্যে আর কি। তো আমি আসলে এই প্রসঙ্গটার মানে আলোচনায় আমি ইতিপূর্বে একটি বিষয় অবতারণা করতে চাই। সেটি হলো যে ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান একটি আলোচনায় বলেছিলেন যে কোনো সন্দেহ নেই কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং সেটি ঘটবে, কাশ্মীর একদিন পাকিস্তানের অংশই হবে। এই 16ই মার্চ এপ্রিল তিনি আরেকটি অনুষ্ঠানে বলেছেন যে কাশ্মীর ছিল আমাদের জীবন রেখা এবং জীবন রেখা থাকবে, আমরা এটি কোনোদিনই ভুলব না। তিনি আরো বলেছেন যে কাশ্মীর নিয়ে ইতিমধ্যে 3টি যুদ্ধ হয়েছে, যদি আরো 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান করবে। এটা পাকিস্তান সেনাবাহিনী প্রধানের বক্তব্য এই সপ্তাহখানেক আগে। তাহলে দেখুন যে পাকিস্তান সেনাবাহিনী প্রধান যখন একটি কথা বলেন সে কথাটার কিন্তু একটা গুরুত্ব আছে। আর কাশ্মীর বিষয়টি নতুন কোনো বিষয় নয়। পাকিস্তান এবং ভারত স্বাধীন হওয়ার সময় থেকেই কাশ্মীর নিয়ে সমস্যা আছে। কখনো কখনো সেটি যুদ্ধের পর্যায়ে যায়, যেমনটি বললাম 3টি যুদ্ধ হয়েছে। আবার কখনো কখনো একটি শান্তিপূর্ণ অবস্থানে থাকে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কিন্তু আরেকটি কথা বলেছেন যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য আছে, সম্পূর্ণ ভিন্ন সবকিছুতেই, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, আচার, সমস্ত কিছুতেই হিন্দুদের চেয়ে আমরা পৃথক। হিন্দুদের সঙ্গে কখনো মুসলমান একসঙ্গে থাকতে পারে না এবং সেই স্পিরিট থেকেই কিন্তু দ্বিজাতি তত্ত্ব এবং সেই দ্বিজাতি তত্ত্ব থেকেই পাকিস্তান ভারত দুটি দেশ হয়েছে, একটি হিন্দুদের জন্য, একটি মুসলমানদের জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে কাশ্মীর দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ যেটাকে আজাদ কাশ্মীর বলি সেটি পাকিস্তানের দিকে, আবার জম্মু কাশ্মীর সেটি ভারতের দিকে। কিন্তু জম্মু কাশ্মীরও মুসলিম প্রধান অধ্যুষিত এলাকা
তো এরকম একটি অবস্থায় এখন যেখানে যে পৌঁছলো যে 26 জনকে হত্যা করা হলো একটা টেরোরিস্ট অ্যাটাকে, এটি কিন্তু খুবই আকস্মিক এবং মানে কি বলবো মানে অনাবশ্যক একটা জিনিস আর কি। এটি না ঘটলেও পারতো। এটি ফলে যেটি হলো যে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ভারত যে অভিযোগটি করে থাকে যে পাকিস্তান সন্ত্রাসীদের মদতদাতা এবং পাকিস্তানি পৃষ্ঠপোষকতাই এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটে সারা বিশ্বে। তো এটি কিন্তু আন্তর্জাতিক বিশ্ব এই একটি অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব এটি কে নিন্দা করছে এবং তারা এটাকে সন্ত্রাসী আক্রমণকে পাকিস্তানি ব্যাক্ট এটি না বললেও এটি নিন্দা কিন্তু করছে। তো এখন ভারত এটি বলার সুযোগ পেল আরো যে পাকিস্তান সেনাবাহিনী প্রধানের সেই বক্তব্যকে লিঙ্ক করে পাকিস্তান এখন বলবে যে ভারত বলবে, ভারত এমনিতেও বলেছে যে লস্করি তৈয়বার যে একটা প্রক্সি শাখা আছে যে কাশ্মীরে তারাই এটি করেছে। এবং এই যে সেনাবাহিনী প্রধানের বক্তব্য এটিকে যোগসূত্র স্থাপন করে ভারত এখন এটিকে প্রতিষ্ঠিত করতে চাবে যে পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতাতেই এই জঙ্গি আক্রমণটি ঘটেছে। তো এটি কিন্তু আসলে যেটি মানে আমাদের এই অঞ্চলে অর্থাৎ এশিয়ার ওই অঞ্চলটিতে, দক্ষিণ এশিয়া অঞ্চলগুলোকে অশান্ত শুধু করবে না পাকিস্তান ভারত যুদ্ধ, সেটা যদি ঘটে তাহলে কিন্তু সেটি সারা বিশ্বের যে একটি ব্যালেন্স বা ভারসাম্য সেটাকেও কিন্তু নষ্ট করে দিবে। তো সবকিছু মিলে যুদ্ধ, যেমন রাশিয়া ইউক্রেন নিয়ে আমরা আলোচনাতেই বলেছিলাম যুদ্ধ কোনোদিনই শান্তি আনে না বা যুদ্ধ কোনোদিন মঙ্গল আনে না বা যুদ্ধে কেউ জিতে না। পাকিস্তান ভারত দুই দেশেরই বোধোদয় ঘটবে, তারা তাদের দে উইল বি ইন দেয়ার সেন্স, এটি আমরা আশা করি। এবং যুদ্ধ পর্যায়ে এটি হবে না, সেটাই সমাধান হোক, এটা হয়তো আমাদের কূটনৈতিক আলোচনায় হোক। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, আমি জানি যে কাশ্মীর ইস্যুতে হয়তো আপনি কিছু বলতে চাইতেন, কিন্তু আমরা একটু বাংলাদেশ ইস্যুতে আপনাকে সময় দিতে চাই। সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে, ফিরে আসবে না, রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি চালাবে, চালাবে না, শেখ হাসিনা থাকবে, থাকবে না, এই ধরনের আলোচনাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে। এই অবস্থায় বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদন করেছে। তারা বলছে দেশের ভিতরে নেতৃত্ব খুঁজছে আওয়ামী লীগ, এ ধরনের একটা শিরোনাম তারা করেছে। আমি একটু আপনার কাছে এই বিষয়ে বিশ্লেষণ শুনতে চাই যে আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের মাধ্যমে ফিরে আনার সুযোগ আছে কিনা, শেখ হাসিনা এখনো আছেন, তিনি মানবেন কিনা, শেখ পরিবার মানবে কিনা, কিংবা বিকল্প নেতৃত্ব এলে আমরা তো অনেক সময় দেখেছি যে পরিবারের বাইরে বিকল্প নেতৃত্বে সেই জাতীয় দলগুলোতে খুব একটা টিকেনি, তারা সংস্কারপন্থী কিংবা বিদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন। এটি আসলে কতটা কাজ করবে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। 76 ইয়ার্সের ইতিহাসে, আওয়ামী লীগের জন্মের ইতিহাসে আওয়ামী লীগের জন্য এই ধরনের যে সংকট, এই সংকটের আগে আর আসেনি। এটা খুবই সংকটপূর্ণ অবস্থা। এই অবস্থায় আওয়ামী লীগকে যদি বাঁচাতে হলে তাহলে মনে হয় দেশে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, আওয়ামী লীগের 15 বছরের শাসনে অনেক কিছু হয়েছে যেটা দায়িত্ব আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে স্বীকার করতে হবে, তাদেরকে নিতে হবে। সুতরাং তার জন্য আওয়ামী লীগকে যদি নতুনভাবে জীবন দিতে হয় তার মানে ইন্টারনাল কাউকে দিয়ে করতে হবে, ক্লিন চরিত্রে। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হলো আমাদের দেশের জনগণের যে বৈশিষ্ট্য, আমি এখন জনগণের কথাই বলবো, আমরা ব্যক্তি পূজা করি। আমরা বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধুকে পূজা করছি, তার যাওয়ার পর তার পরিবারকে, জিয়াউর রহমান আসছে, জেনারেল জিয়া, তার পরিবারকে তাকে পূজা করছি, তার পরিবার আসছে, জেনারেল এরশাদ আসছে, তার পরিবারকে। এই যে ডাইনেস্টি, এই যে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র সৃষ্টির জন্য, এই যে পরিবারতন্ত্র থেকে ফ্যাসিজম হয়, এটাকে সৃষ্টির জন্য কিন্তু এনারা দায়ী না, বঙ্গবন্ধুও দায়ী না, জিয়াউর রহমানও দায়ী না, এরশাদও দায়ী না। এর দায়ী কারা? এই দেশের জনগণ দায়ী। কারণ এই দেশের জনগণ যারা এইসব রাজনৈতিক দলগুলো করে, বেশিরভাগ লোক সুবিধাবাদী। এই সুবিধাবাদী লোকগুলো তাদের নিজেদের স্বার্থেই তারা করে কি, তারা এনাদেরকে ওই পীর বানাই দেয়। পীর বানায়, পীর যা বলে এটা আমাদের নিজেদের যে দুর্বলতা, ইন্টেলেকচুয়াল দুর্বলতা, যেটা আমাদের বলে না, যেমন প্রজা তেমন রাজা, আমাদের রাজারা প্রজারা যেমন তেমন রাজা। আমি অত্যন্ত দুঃখ সহকারে বলতে চাচ্ছি আর কি, এই যে দেশটা, এই জিনিসটা আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্টও এটা আছে, এটা ইন্দিরা গান্ধীরও কিছু ব্যাপার আছে, পাকিস্তানের ভুট্টোরও দেখলাম। এই যে পারিবারিক শাসন, এই জিনিস থেকে আমাদের বাইরে আসতে হবে। এর জন্য আমাদের দরকার কি ভাই? আমাদের দরকার
ডেমোক্রেসি উইদিন দি পলিটিক্যাল পার্টি। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে তিনটা মেজর পার্টির কথা বলবো, আমি অন্যদের কমিউনিস্ট পার্টি আর জামাতের কথা বলবো না, ডেমোক্রেসি বলতে কিছু নাই, কোনো ডেমোক্রেসি নাই, কারো কোনো সে নাই। তারপরে আপনার বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, কোটি কোটি টাকার ব্যবসা নেতাদের, যারা পার্টি লিডার, ওরা ছাড়বে কি জন্য? বাপ গেছে মেয়ে হবে, মেয়ে গেছে মেয়ে ছাড়বে, ওটা তো কোটি টাকার বিজনেস ভাই। হ্যাঁ, রাজনীতি হলো কোটি টাকার বিজনেস। সুতরাং এই জিনিসগুলা পার্টির ভিতরে যদি ডেমোক্রেসি আনতে হয়, না আনতে পারেন, তাহলে এটা কোনোদিন সম্ভব না। এবং তাহলে মানুষের মগজটা এডুকেটেড জনগণ লাগবে আপনার, ওদেরকে বুঝাইতে হবে যে ভাই এ তো একটা লোক, সে ভালো খারাপ তার সব দিকে আছে, তোমরা ডেমোক্রেসির মাধ্যমে নির্বাচন করে প্রেসিডেন্ট বানাও, বা পার্টি লিমিট করে দাও যে একজন 5 বছর বা 10 বছরের বেশি পার্টি লিডার থাকতে পারবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আনফেয়ার সিস্টেম। আমি হয়েছি, আমার বলে বঙ্গবন্ধু অনেক চেষ্টা করে হয়েছে, জিয়াউর রহমান যাক যেভাবে হয়েছে, কিন্তু ওনার স্ত্রী অথবা ওনার মেয়ে, তারা যে যোগ্যতা, যে রাজনীতিক স্ট্রাগল করে আসা, সেই যোগ্যতা তো আসে নাই। তাদের চেয়ে অনেক বড় বড় তাদের দলের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, সেই নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের প্রতি আনফেয়ার, তারা কোনো প্লেসে পায় নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।